আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রেণী সমবায়, কতগুলো রোধের শ্রেণী সমবায়। তো আসলে আমি এখানে লিখে রাখছি শ্রেণী সমবায়, অনুক্রম বা সিরিজ। আসলে এই তিনটা কথা লেখার মানে হলো যে এটাকে আসলে তিনটা নাম বলা যায়, শ্রেণীও বলা যায় আবার অনুক্রমও বলা যায়, মানে একটা একটার প্রতিশব্দ। আর ইংরেজিতে বললে এটাকে সিরিজও বলা যায়। তো আগে একটু আমি ক্লিয়ার করতে চাই যে আসলে শ্রেণী সমবায় বা সিরিজ বর্তনী এটা কাকে বলে। তো আমার এখানে দুইটা চিত্র দেওয়া আছে, তোমরা বোধহয় সবাই দেখতেছো একসাথে। শ্রেণী সমবায়ের দুইটা চিত্র একসাথে দেওয়া আছে। তো দুইটা চিত্র একসাথে যেহেতু দেওয়া, তোমাদের বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করি। আগে শ্রেণী বর্তনী কাকে বলে, হয়তো আজকে গত দিনের ডেফিনেশনের মধ্যে মানে আমাদের অলরেডি চলে আসছিল যে শ্রেণী হচ্ছে আসলে একটার পর একটা শ্রেণী। তোমরা জানো, যেমন তুমি এখন মনে করো দশম শ্রেণীতে পড়ো, এরপর তুমি একাদশ শ্রেণীতে উঠবা, তারপর তুমি দ্বাদশ শ্রেণীতে উঠবা। কেউ কিন্তু কখনো নিশ্চয়ই নবম শ্রেণী থেকে একাদশ শ্রেণীতে উঠতে পারবে না, কারণ তাকে কিন্তু ধাপে ধাপে শ্রেণী মানে একটার পর একটা একটার পর একটা এরকম। তাহলে আমি অনেকগুলো রোধকে যদি নিয়ে পরস্পর এমন ভাবে সাজাই যে একটার পর একটা একটার পর একটা এভাবে থাকে, তাহলে সেই সংযোগকে আমরা শ্রেণী সমবায় বলতে পারবো। এখন এটা কিন্তু বিভিন্ন ভাবে সার্কিটে উপস্থাপন করা যায়। যেমন আমি এখানে একটা সার্কিট, এখানে একটা সার্কিট, আসলে কিন্তু একটা জিনিসই এখানে দুই ভাবে আঁকা হয়েছে। আসলে তোমাদের এখানে বুঝাইতে চাওয়া হয়েছে মূলত যে তুমি এই চিত্রটা জেনে শুধু এরকমই যেন না জানো যে এছাড়া অন্যভাবে চিত্র হয় না। এটা এবং এটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, আমি এটা আগে একটু বুঝাই। আচ্ছা, একটা বর্তনী তৈরি করার জন্য প্রাথমিক কিছু কন্ডিশন আছে। প্রাথমিক কন্ডিশন কি? সেই বর্তনীতে একটা ব্যাটারি বা কোষ থাকতেই হবে। এই যে আমাদের সেই ব্যাটারি বা কোষ, এটা হচ্ছে তার প্লাস টার্মিনাল, এটা হচ্ছে তার মাইনাস টার্মিনাল, আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি চিত্র এঁকে দেওয়া আছে। তারপরে যদি তোমরা মনে করো যে আরেকটু আবার ই করলে ভালো হয়, তাহলে আমি করে দিতে পারি। এই যে দেখো, এটা একটু বড় আর এটা একটু ছোট। তো ব্যাটারির বড় আর ছোট তারা কি বুঝে আমরা জানি, ছোটটা হচ্ছে মাইনাস আর এই বড়টা হচ্ছে প্লাস। তো ব্যাটারির ক্ষেত্রে এটা একমাত্র প্রযোজ্য একটা প্লাস, এই যে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দেওয়া আছে। আর এই যে তড়িৎ প্রবাহ, আই দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহের ডিরেকশন বোঝানো হইতেছে। এই যে দেখো, এই প্লাস থেকে তড়িৎ প্রবাহিত হয়ে এই যে পুরো সার্কিটের ভেতর দিয়ে মাইনাস পর্যন্ত আসবে। আর এই যে লেখা আছে আই, আই মানে কিন্তু আসলে তড়িৎ প্রবাহ। আমরা দেখতে পাচ্ছি এই যে প্লাস চিহ্ন, দেখো এই যে ব্যাটারির প্লাস চিহ্ন আর এই যে এ পর্যন্ত, এর মাঝে কিন্তু কোনো কিছু কানেকশন দেয়া নাই। তার মানে এর মাঝে কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি স্পেস। তার মানে আমি কিন্তু বলতে পারি এই ব্যাটারির এই প্রান্ত এবং এ প্রান্ত, এই দুই বিন্দুর মধ্যে ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ সবই এক। কারণ আমার এর মাঝখানে কোনো রোধ বা অন্য কোনো সাপোর্টিং কোনো কিছু যুক্ত করা নাই। যেহেতু এর মাঝখানে অন্য কোনো সাপোর্টিং কিছু যুক্ত করা নাই, সুতরাং আমি বলে নিতে পারি যে এই ব্যাটারির প্লাস এবং এ বিন্দু, এই দুই বিন্দুর ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ দুইটাই এক থাকবে। এবার এ এবং বি এর মাঝখানে আমরা একটা রোধ যুক্ত করছি, আর বি এবং সি এই দুইয়ের মাঝখানে আমরা আরেকটা রোধ যুক্ত করছি, সি এবং ডি এর মাঝখানে আমরা আরেকটা রোধ যুক্ত করছি। এই যে রোধের চিহ্নটা হয়তোবা তোমরা জানো, এটা হচ্ছে রোধের চিহ্ন। এই যে এটা হচ্ছে রোধের চিহ্ন, এখানে দেওয়া আছে, দেখো এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। তার মানে আসলে আমরা তিনটা রোধকে পরস্পর যুক্ত করছি। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো, প্রথম রোধটা যেখানে শেষ হয়েছে, দ্বিতীয় রোধটা সেখান থেকে শুরু হয়েছে। কারণ আমি যদি বলি যে এ আর বি এর মাঝে কিন্তু একটা রোধ আছে, এই রোধের শুরু হচ্ছে এ বিন্দুতে, শেষ হচ্ছে বি বিন্দুতে। তাহলে প্রথম রোধ যেখানে শেষ হয়েছে, পরবর্তী রোধটা কিন্তু ঠিক সেই জায়গা থেকে শুরু হয়েছে, দেখো বি বিন্দু থেকে শুরু হয়েছে এটা। আবার তুমি এর পরবর্তীতে চলে যাও, দ্বিতীয় রোধটা যেখানে শেষ হয়েছে, তৃতীয় রোধটা কিন্তু ঠিক সেই জায়গা থেকে শুরু হয়েছে। তার মানে এভাবে আমাদের প্রথম রোধ, দ্বিতীয় রোধ এবং তৃতীয় রোধ, পরপর তিনটা রোধ এভাবে সাজানো আছে। এভাবে পরপর একটার পর একটা সংযুক্ত থাকলে এই সংযোগকে বলা হয় শ্রেণী সংযোগ। আশা করি সবার শ্রেণী সংযোগের ধারণাটা ক্লিয়ার হয়েছে। এখানেও কিন্তু ঠিক তাই। তুমি দেখো এই যে ব্যাটারি দেখতে পাচ্ছ, এই যে প্লাস টার্মিনাল, এই যে এ বিন্দু বি বিন্দু, এই যে মাঝখানে আরো অনেকটা রোধ দেওয়া আছে, এই যে বি আর সি মাঝখানে আর টু আরেকটা রোধ, সি আর ডি মাঝখানে আরেকটা রোধ। আসলে একই কথা, একটার পর একটাই। মানে এখানে শুধু এক সোজা লাইনে দাঁড়াইছে, একটার পর একটা তিনটা। আর এখানে হয়তো বা সোজা লাইনে না দাঁড়ায়, দেখো এ থেকে বি সোজা গেছি, তারপরে বি থেকে সোজা একটু অন্য পথে আসছি, এভাবে ঘুরে ঘুরে আসছি। আসলে এই দুইটা সার্কিটের মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে এই যে ব্যাটারির দেখো প্লাস মাইনাস দুটাই আছে। আচ্ছা, তার মানে আমার এটা হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে বর্তনী থেকে আগে আমরা বুঝে গেলাম যে শ্রেণী সমবায় কাকে বলে। আমি আবারও বলি যে কতগুলো রোধকে যদি এমন ভাবে সংযুক্ত করা হয় যে প্রথমটির শেষ প্রান্তে দ্বিতীয়টির শুরু, দ্বিতীয়টির শেষ প্রান্তে তৃতীয়টির শুরু, এভাবে পরপর সাজানো থাকে। এই যে এখানে দেখে, এই যে প্রথমটার শেষ, সেখান থেকে এই যে দ্বিতীয়টার শুরু, এই যে প্রথমটা এখানে শেষ, দ্বিতীয়টা এখানে শুরু, এভাবে যদি সংযুক্ত থাকে তাকে বলা হয় শ্রেণী সমবায়। এখন আমি শ্রেণী সমবায়ের জন্য একটা ইকুয়েশন বের করব, কিন্তু ইকুয়েশন বের করার পূর্বে আগে শ্রেণী সমবায়ের কনসেপ্ট বা ধারণাটা তোমাদের একটু ক্লিয়ার করি।
সেটা হলো তোমরা যেহেতু দেখতেছো আমি এটা নিয়ে কথা বলি, এটা না, আসলে একটা নিয়ে কথা বললেই হবে। এই সমবায়ের ক্ষেত্রে ধরো এই যে ব্যাটারির প্লাস আর এই যে মাইনাসের ভেতরে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে, বাট এই তড়িৎ প্রবাহটা কিন্তু রোধের ভেতর দিয়ে কোনো ভাগ হওয়ার সুযোগ নাই, কারণ পুরা তড়িৎ প্রবাহটা R1 রোধের ভিতর দিয়ে যেতে হবে, ওই পুরা তড়িৎ প্রবাহ R2 রোধের ভিতরে যেতে হবে, R3 রোধের ভিতরে যেতে হবে। তার মানে এই তড়িৎ প্রবাহ তিনটা রোধের ভিতর দিয়ে যাবে। তার মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের কোনো ভাগ হয় না, পুরা বর্তনীতেই তড়িৎ প্রবাহ আই থাকবে, কিন্তু এখানে ভাগ হয়ে যাবে ভোল্টেজ। কিভাবে? যেমন আমার এই প্রান্তে ভোল্টেজ বেশি আর এখানে গিয়ে কিন্তু ভোল্টেজ জিরো, পুরা ভোল্টেজটাই কিন্তু এখানে ড্রপ করবে। তাহলে পুরা ভোল্টেজটা ধরো এ বিন্দু পর্যন্ত আমার পুরা ভোল্টেজ আছে, কিন্তু এ থেকে বি পর্যন্ত যেতে এখানে কিছু ভোল্টেজ ড্রপ করছে, এখানে বাধার কারণে কিছু ভোল্টেজ ড্রপ করে বাকিটা এখানে আছে, ওখান থেকে আবার কিছু পরিমাণ ড্রপ করে সিতে এসে বাকিটা আছে, এ ডি পর্যন্ত যাইতে যাইতে পুরো ভোল্টেজটা শেষ। যেমন আমি একটু উদাহরণ দিই তোমাকে, মনে করো এই প্লাসে 6 ভোল্ট আছে, এই প্রথম রোধে 3 ভোল্ট কমে গেছে, এখানে 6 ভোল্ট আর এখানে দেখো 3 ভোল্ট, তাহলে তুমি দেখলা এই রোধের ভিতর দিয়ে 3 ভোল্ট কমে গেল। পরবর্তীতে এখানে 3 ভোল্ট, এখানে আছে তুমি দেখলা যে 3 থেকে হয়ে গেছে 2 ভোল্ট, তার মানে এখানে কিন্তু কমে গেছে ধরো 1 ভোল্ট, এটার ভিতর দিয়ে 1 ভোল্ট কমে গেল। আবার 2 এর পরে এখানে গেছে 0 ভোল্ট, তার মানে এর ভিতর দিয়ে কিন্তু কমে গেল 2 ভোল্ট, তাহলে এটা দিয়ে ভোল্টেজ কমলো 3, এখানে ভোল্টেজ কমলো 1, এখানে ভোল্টেজ কমলো 2, মোট কিন্তু 6। তাহলে এটার ওই ভোল্টেজ বিভব পার্থক্য হচ্ছে 3, এটার বিভব পার্থক্য হচ্ছে 1, এটার বিভব পার্থক্য 2, মোট কিন্তু 6। তার মানে এখানে টোটাল যে ভোল্টেজ বা বিভব পার্থক্য হবে সেটা তিনটা রোধের ভিতর দিয়ে ভাগ হয়ে যাবে, কিন্তু তড়িৎ প্রবাহ ভাগ হবে না, পুরোটাই থাকবে। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের মূল কনসেপ্ট। এবার শ্রেণী সমবায় থেকে আমি তোমাকে একটু তুল্য রোধের ধারণাটা আগে দিয়ে নেই, কারণ আমরা তো মূলত শ্রেণী সমবায় থেকে তুল্য রোধের মানটা বের করব। তুল্য রোধটা খুব সহজ একটা ব্যাপার। তুল্য রোধটা কি? তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কয়টা রোধ যুক্ত করছি, এখানে কিন্তু আমি পরপর তোমরা দেখো এই যে R1 R2 R3, আমি কিন্তু এখানে পরপর তিনটা রোধ যুক্ত করছি, R1 R2 R3। এখন তুল্য রোধের কনসেপ্ট বা ধারণাটা আসলে এমন ভাবে আসছে যে আমরা একটা বর্তনীতে এই তিনটা রোধের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করব। আবারও আমার কথা খেয়াল করো, এই তিনটা রোধের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করব, কিন্তু সেই রোধের মান নিশ্চয়ই এই তিনটা রোধের মতো হবে না, মানের দিক দিয়ে চেঞ্জ হবে, কিন্তু অন্য একটা রোধ এমন ভাবেই ব্যবহার করব যে সেই তৃতীয় রোধের কারণে আমার এই যে বর্তনীতে তিনটা রোধ যে কাজ করছিল সেই তিনটা রোধের কাছে একটা রোধ করবে, লাস্ট যেটা আমি বললাম, এই একটা রোধ তিনটা রোধের কাজ করবে। কি কাজ করবে? এই তিনটা রোধ এই বর্তনীতে থাকার কারণে বর্তনীর টোটাল যে ভোল্টেজ ছিল, আমি বলি টোটাল ভোল্টেজ কিন্তু আলাদা আলাদা ভোল্টেজ না, এই বর্তনীর কিন্তু টোটাল একটা ভোল্টেজ আছে, বর্তনীর টোটাল একটা তড়িৎ প্রবাহ আছে। আসলে কি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে প্রথমেই আমরা যখন এখান থেকে সৃজনশীল করব তখন আমাদের সর্বপ্রথম কাজই থাকবে যে পুরা বর্তনীর তড়িৎ প্রবাহ কত সেটা জানা, পুরা বর্তনীর ভোল্টেজ কত সেটা জানা, পুরা বর্তনীর রোধ কত সেটা জানা। এটা হলো তুমি ওমের সূত্র থেকে পাইবা, কারণ ওমের সূত্রে কিন্তু তুমি খুব স্পষ্টভাবে একটা ইকুয়েশন পড়ছো। ওমের সূত্রে কিন্তু আমরা জেনে গেছিলাম যে ভি সমান আইআর। তো এই যে ওমের সূত্র থেকে যে তিনটা রাশি সম্পর্কে আমার ধারণা হয়েছে, ভোল্টেজ, তড়িৎ প্রবাহ এবং রোধ, তার মানে এই একটা বর্তনীর অঙ্ক করার আগে প্রথমত এই তিনটা আইডেন্টিফাই করতে হবে। এই ভোল্টেজ কত, তার মানে পুরা বর্তনীর ভোল্টেজ কত, তড়িৎ প্রবাহ পুরা বর্তনীর তড়িৎ প্রবাহ কত, রোধ পুরা বর্তনীর রোধ কত। এই পুরা বর্তনীর রোধ বলতে কিন্তু আলাদা আলাদা ভাবে তিনটা বুঝাইতে পারবো না, আমি তিনটার পরিবর্তে একটা বুঝাবো। তাহলে সেই যে একটা সেটাই হবে তুল্য রোধ। তার মানে তুল্য রোধ হচ্ছে এমন একটা রোধ, এই তিনটা রোধের পরিবর্তে আমি একটা মাত্র রোধ ব্যবহার করব, কিন্তু সেই একটা রোধ ব্যবহার করার কারণে পুরা বর্তনীর ভোল্টেজ যা ছিল তাই থাকবে, পুরা বর্তনীর তড়িৎ প্রবাহ যা ছিল তাই থাকবে। তোমরা সংজ্ঞা এভাবেই পড়ছো যে বর্তনীতে একাধিক রোধের পরিবর্তে যদি একটি মাত্র রোধ ব্যবহার করা হয় এবং এই রোধটি ব্যবহারের কারণে যদি বর্তনীর টোটাল ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহের মান অপরিবর্তনীয় থাকে, তাহলে নতুন যে রোধটা ব্যবহার করা হবে তাকে বলা হয় তুল্য রোধ। ওকে, তাহলে আমরা এবার তুল্য রোধ বের করতে চলে যাচ্ছি। সবাই একটু ম্যাথমেটিক্যালি, নিচে আমার একটু কিছু ক্যালকুলেশন দেওয়া আছে, সেখানে আমি একটু ধারণা দিয়ে তারপরে আবার চিত্রে আসবো। তো ধারণা দেওয়ার আগে আসলে ধারণায় কি কি আছে সেটা আমি এখানে তোমাদের সরাসরি বলেই দিতে পারি যে আসলে এখানে ধারণায় কি কি থাকবে। তো তারপরে তোমাদের এখান থেকে আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। দেখো এই যে আমরা এখানে এখন তুল্য রোধে চলে আসছি, যদিও কিন্তু তুল্য রোধের আগে এখানে তুল্য রোধ কাকে বলে সেটা লেখা আছে। তারপরে দেখো তোমরা, যেহেতু আমি এখানে বলে দিছি যে আমার এ বিন্দুর বিভব, বি বিন্দুর বিভব, সি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর প্রত্যেকটা বিন্দুর বিভব আলাদা হবে, কিন্তু তড়িৎ প্রবাহ এক হবে, সুতরাং আমার এই বিভব গুলো ধরতে হবে। এই বিন্দুর বিভব ধরতে হবে, বি বিন্দুর, সি বিন্দুর, ডি বিন্দুর। এই জন্য এই যে দেখো বিভব গুলো ধরা আছে। ধরা যাক এ বি সি ডি বিন্দুর বিভব, একটা ভি এ, একটা ভি বি, একটা ভি সি, একটা ভি ডি। কেন ধরছি আবারও বোঝো, কারণ আমি বলছি প্রত্যেকটা আলাদা। ধরা যাক প্রত্যেকটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ আই, কারণ আমি আগেই বলছি যে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না, তার মানে সবগুলো তড়িৎ প্রবাহ হচ্ছে আই। বর্তনীর বিভিন্ন অংশে এবার ওমের সূত্র ব্যবহার করবো আমরা।
বিভিন্ন অংশে ওমের সূত্র ব্যবহার করব। তুমি একটু খেয়াল করো, এবার তুমি এ আর বি বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে একটু ওমের সূত্র ব্যবহার করো। এই যে এ আর বি বিন্দুর মধ্যে যদি আমি ওমের সূত্র ব্যবহার করি, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে কিন্তু রোধ আছে R1। তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? আমি কিন্তু বলছি এ বিন্দুর বিভব VA, বি বিন্দুর বিভব VB। তাহলে আমার বিভব পার্থক্য হলো কিন্তু VA মাইনাস VB। এ কিন্তু বড়, কারণ রোধের কারণে এখানে গিয়ে কিন্তু বিভবটা কমে গেছে, তার মানে VA মাইনাস VB, এটাই কিন্তু বিভব পার্থক্য। এই যে VE সমান তড়িৎ প্রবাহ I, রোধের জায়গায় কিন্তু R1। এই যে দেখো খেয়াল করো, এই যে এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য VA মাইনাস VB সমান I ইন্টু R1। আবারও বিষয়টা বোঝো, এটা কিন্তু V সমান IR দেওয়া হয়েছে। V মানে বিভবের পার্থক্য কোন দুই বিন্দুর? এ বিন্দুর আর বি বিন্দুর। যে বিন্দু এ বিন্দুর বিভব VA আর বি বিন্দুর বিভব VB, সুতরাং পার্থক্য হচ্ছে VA মাইনাস VB। এই যে আর I হচ্ছে তড়িৎ প্রবাহ, যেহেতু এই রোধের কথা বলছি এজন্য রোধ হচ্ছে R1। এই যে আমার মনে হয় এই দুটা বিন্দু যদি কেউ বুঝে থাকো যে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, তাহলে বি এবং সি বিন্দুটা তুমি পারবা। বি এবং সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে বি বিন্দুর বিভব VB আর সি বিন্দুর বিভব VC। এই যে VB মাইনাস VC সমান তড়িৎ প্রবাহ কিন্তু I ঠিক আছে, বাট বি আর সি এর মাঝে যে রোধটা আছে সেটা হলো তোমার R2। সুতরাং এখানে হয়ে গেল I ইন্টু R2। লাস্টে থাকে কি সি ও ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য VC মাইনাস VD সমান I ইন্টু R3। এখানে এই যে I ইন্টু R3। এবার করা হয়েছে কি, এই তিনটাকে একসাথে যোগ করা হয়েছে। তোমরা একটু বুঝে নাও, আমি একটু বলে দিই। তিনটাকে যোগ করা হয়েছে এমন ভাবে, তুমি দেখো লেফট সাইড গুলো যদি সব যোগ করো, আলাদা ভাবে লেখা হয় না। যোগ করলে কি হবে জানো? তুমি একটু দেখো, এই যে ভিবি, এই ভিবি কাটা যাবো। আমরা কিন্তু তখন লিখবো, যোগ করতে হলে কি লিখতে হবে আমি বলি, VA মাইনাস VB যোগ VB মাইনাস VC যোগ VC মাইনাস VD। সব বাম পক্ষগুলো একসাথে যোগ করতে হবে আর ডান দিকগুলো একসাথে যোগ করতে হবে। তো বাম পক্ষগুলো যখন তুমি যোগ করবা তখন তোমার এই VB আর VB কাটা যাবো, এই VC আর VC কাটা যাবো, থাকবে হলো VA মাইনাস VD। এই দেখো VA মাইনাস VD যোগ করার পরে সমান ডান দিকে হইব কি IR1 IR2 IR3, মানে সবগুলোর সাথে I আছে, একটা I কমন নিলাম। I কমন নিলে থাকে কি R1 যোগ R2 যোগ R3। যে ভাষা তো সব লেখা আছে। এই আশা করি এই পর্যন্ত সবাই বুঝে গেছে যে এই লাইনটা কিভাবে হইলো। এই যে দেখো এই লাইনটা VA মাইনাস VB, তার মানে এখানে তিনবার ওমের সূত্র ব্যবহার করে তিনটা যোগ করছি লেফট সাইডে। যে VB VB কাটা গেছে, VC VC যোগ করলেই কাটা যাবে, তুমি একটু লিখে যোগ করলেই বুঝবে। এই যে এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, কিন্তু VC এটা মাইনাস, আবার এই যে এটা VB হচ্ছে মাইনাস, এটা VB হচ্ছে প্লাস, সব কাটা যাবে। আচ্ছা এবার আমি এই বর্তনীতে চলে আসবো। এই যে এটা আমার তুল্য রোধের বর্তনী। তুল্য রোধের বর্তনী মানে কি, আমি এখন তিনটা রোধ কিন্তু মুছে দিছি। তিনটা রোধের পরিবর্তে এখানে আমি মাত্র একটা রোধ ব্যবহার করছি। তো তিনটা রোধের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করলে আমার কিন্তু মনে রাখতে হবে যে আমার বর্তনীর বা যাবতীয় বিষয়গুলো কিন্তু এক থাকবে। তিনটা রোধের পরিবর্তে এই যে আমরা তিনটা রোধ চেঞ্জ করে একটা মাত্র রোধ ব্যবহার করছি, কিন্তু তার নাম দিছি RS। তো তার নাম আমি কেন RS দিছি, আশা করি তোমরা সবাই সেটা বুঝতে পারবা। এটার নাম কেন RS দেওয়া হয়েছে সেটা আশা করি বুঝবা, কারণ শ্রেণী সমবায়কে ইংরেজিতে বলা হয় সিরিজ। এই সিরিজের জন্য আমরা এটাকে দিছি। আচ্ছা মনোযোগ দাও সবাই। তো তাহলে আমি বললাম যে তিনটা রোধের পরিবর্তে আমরা একটা মাত্র রোধ ব্যবহার করলাম, সেটা হচ্ছে RS, কারণ শ্রেণী সমবায়ের তুল্য রোধ কে RS দ্বারা প্রকাশ করে। এটা একটু অস্পষ্ট হইলো, আমি লেখাটা দেখতেছি, কিন্তু এটা RS সিরিজ এজন্য হয়েছে RS। তাহলে আমার সার্কিটই কিন্তু নতুন হয়ে গেছে, কারণ আমি তিনটা রোধের পরিবর্তে একটা মাত্র রোধ দিছি। এই যে শুরুর বিন্দু A আর শেষের বিন্দু D। এই যে আগেরটা দেখো, এই যে শুরুর বিন্দু A আর শেষের বিন্দু D আছে, মাঝের কোনো বিন্দু নাই, কারণ এই তিনটা রোধের পরিবর্তে আমি একটি মাত্র রোধ ব্যবহার করছি। এবার আমি এই বর্তনীর মধ্যে ওমের সূত্র ব্যবহার করব। এই সার্কিটে যদি আমি ওমের সূত্র ব্যবহার করি, তাহলে দেখো এই বিন্দুর বিভব হচ্ছে VA, এই বিন্দুর বিভব হচ্ছে VD। এই যে খেয়াল করে এই যে তুল্য রোধ ব্যবহার করে আমি ডাইরেক্ট এই যে সমীকরণটা, তাহলে VA এই বিন্দুর বিভব VA, এই বিন্দুর বিভব হচ্ছে VD। এই যে তোমার VA মাইনাস VD বিভব পার্থক্য সমান V সমান I। আর আমার ফর্মুলা এই যে I হচ্ছে তড়িৎ প্রবাহ, আর রোধ যেহেতু তিনটার পরিবর্তে একটা ব্যবহার করছি, সুতরাং এখানে হয়ে গেছে RS। এবার এই দুইটা ফর্মুলা সবাই একটু দেখো। এই যে এটা ইকুয়েশন নাম্বার তোমরা 1 আর 2 দিও, আমি আগের বই থেকে আলোচনা করছি এজন্য বইয়ের মতো আছে। এটাকে তোমরা দিও 1 নং সমীকরণ, এটাকে দিও 2 নং সমীকরণ। এবার দেখো লেফট সাইড কিন্তু মিলে গেছে। এই যে VA মাইনাস VD VA মাইনাস VD, এই যে VA মাইনাস VD VA মাইনাস VD। তো লেফট সাইড যেহেতু মিলে গেছে, সুতরাং লেফট সাইড আমরা বাদ দিয়ে শুধু রাইট সাইড সমান লিখবো। এটা সমান এটা, এই যে রাইট সাইড এটা সমান এটা লিখে ফেললাম। এই যে IRS সমান I ইন্টু R1 যোগ R2 যোগ R3। এই যে দেখো পরের লাইনে আমরা কি করলাম, এবার I দিয়ে ভাগ করে দিব। এই যে I দিয়ে আমরা ভাগ করে দিছি, আমাদের মূল প্রমাণ কিন্তু হয়ে গেছে। আসলে এই পর্যন্ত প্রমাণ পড়লেও হয়, এই যে I বাদ গেছে, RS সমান R1 যোগ R2 যোগ R3, এটা দিয়ে অঙ্ক করতে হবে। এটা আসলে প্রমাণ হয়ে গেছে, তারপরে একটু বেশি লেখা হয়েছে। এটা তোমরা ইচ্ছে করলে দেখতে পারো এরকম, যেখানে তো আমরা আসলে তিনটা রোধ বলছি R1 R2 R3। এখন কেউ কেউ প্রশ্ন করে, স্যার যদি 2টা হয় তাহলে হবে R1 যোগ R2, যদি 10টা হয়
তাহলে এভাবে যোগ করতে করতে এই যে লেখা হয়েছে তিনটির পরিবর্তে যদি n সংখ্যক রোধ হয় তাহলে এটা R1 যোগ R2 যোগ R3 এভাবে যোগ করতে 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 শেষে একদম Rn পর্যন্ত চলে যাবে, মানে যতগুলো রোধ থাকবে ঠিক ততগুলো রোধই এখানে দেখাতে হবে। আশা করি সবাই শ্রেণী বর্তনীর বিষয়টা বুঝতে পারবে। ঠিক আছে, শ্রেণী সমবায়ের পরে এবার আমরা সমান্তরাল সমবায়ে চলে আসি। তো সমান্তরাল সমবায়ের ধারণাটা আগে একটু ক্লিয়ার হও। দেখো সমান্তরালের আমি জাস্ট একটা নামই লিখছি এখানে, সমান্তরালের সাথে সাথে হয়তো আমি আরো দুই একটা নাম তোমাদের জানাতে পারি যে সমান্তরাল সমবায়ের কিন্তু আরেকটা নাম আছে, বেশ ফ্রেশ নাম, সেটা হচ্ছে শান্ট। এটা কিন্তু আসলে না জানাইলে খুব ঝামেলা, সমান্তরালকে কিন্তু শান্ট বলে। হ্যাঁ, আরেকটা কথা আমি না লিখলাম সেটা হলো সমান্তরালের আরেক নাম হচ্ছে প্যারালাল, ওটা না বললাম, ওটা ইংরেজি শব্দ। তো সমান্তরালকে কিন্তু অনেক জায়গায় শান্ট বলে। হ্যাঁ, এই জন্য আমি শান্ট শব্দটা এখানে লিখে দিলাম। শান্টটা লিখতে মেবি তালেবাসা জায়গাটা হতে পারে, মেবি তালেবাসা হতে পারে, না না আগেরটাই লিখলে বানান দেখলে চোখে পড়লে বোঝা যায়। আচ্ছা, তো সমান্তরালের কনসেপ্ট আগে একটু ক্লিয়ার করি। সমান্তরালের ক্ষেত্রেও রোধ একাধিক থাকবে, একাধিক বলতে কিন্তু তিনটাই যে থাকবে এমন কোনো কথা না, আরো বেশি হতে পারে, বাট এমন ভাবে থাকবে যে সবগুলোর শুরু এক জায়গায় সবগুলোর শেষ এক জায়গায়। কারণ সমান্তরাল সমবায়ের যে সংজ্ঞা সেখানে তুমি দেখবা যে কতগুলো রোধকে যদি এমন ভাবে সংযুক্ত করা হয় যে সবগুলোর শুরু থাকবে এক জায়গায় সবগুলোর শেষ থাকবে এক জায়গায়, তাহলে সেই সমবায়কে সমান্তরাল সমবায় বলে। এই যে দেখো তিনটা রোধ, একটা দুইটা তিনটা, তিনটার শুরু এ বিন্দুতে, তিনটার শেষ বি বিন্দুতে, তার মানে সবগুলা রোধ দাবি করবো সবার শুরু এই জায়গায়। যদি R1 রোধের কই তোর শুরু কোন জায়গায় কইবে বিন্দুতে, R2 রোধের যদি জিজ্ঞেস করি তোর শুরু কোন জায়গায় কইবে বিন্দুতে, R3 রোধের জিজ্ঞেস করলে ও বলবে আমার শুরু এই জায়গায়। আবার সবাই দাবি করবে আমার শেষ এক জায়গায়। তাহলে নিচে এ বিন্দুর বিভব আছে একটা, বি বিন্দুর বিভব একটা। আগের মতো বুঝাইতে গেলে এ বিন্দুর বিভব ধরো 6 ভোল্ট আর বি বিন্দুর বিভব 0, কারণ কিছুই নাই, এরপরে আর কোনো কিছু যুক্ত করা নাই, তাহলে টোটাল 6 ভোল্ট। তাহলে দেখো এবার কিন্তু R1 এরও 6 ভোল্ট, R2 এরও 6 ভোল্ট, R3 এরও 6 ভোল্ট, কারণ প্রত্যেকের পরিচয় হচ্ছে প্রত্যেকের প্রথম বিন্দু হচ্ছে এ বিন্দু আর প্রত্যেকের শেষ বিন্দু হচ্ছে বি বিন্দু। সুতরাং এই ক্ষেত্রেও তোমার ভোল্টেজ কিন্তু ঠিকই কমে গেল, অর্থাৎ ভোল্টেজ কিন্তু ঠিকই ড্রপ করলো, বাট প্রত্যেকটার ভেতর দিয়ে ভোল্টেজের পরিমাণ এক সমান থাকলো। ভোল্টেজ ড্রপ করলো কিন্তু প্রত্যেকটার ভিতর দিয়ে সমান ড্রপ করলো, মানে ভোল্টেজ যে 6 ভোল্ট কমে গেছে সেটা দাবিদার প্রত্যেকেই। R1 বলবে যে আমারও ভেতরে ভোল্টেজ চেঞ্জ হয়েছে 6 ভোল্ট, ও বলবে 6 ভোল্ট, ও বলবে 6 ভোল্ট। এই জন্য আসলে ভোল্টেজ ঠিকই কমে যাবে আগের মতো, কিন্তু প্রত্যেকটার ভিতর দিয়ে এক সমান। বাট তড়িৎ প্রবাহ কমবে না, কিন্তু ভাগ হবে। আগেই কিন্তু বলছি তড়িৎ প্রবাহ কমে না, এবার কিন্তু তড়িৎ প্রবাহ কমবে না কিন্তু ভাগ হবে। কিভাবে? এই যে তড়িৎ প্রবাহ তুমি দেখো, এই যে প্লাস এই যে মাইনাস, এই প্লাস থেকে তড়িৎ প্রবাহিত হয়ে এখানে এসে তিন জায়গায় দেওয়া যাবে, এখান দিয়ে কিছু যাইবো, এখান দিয়ে কিছু যাইবো, এখান দিয়ে কিছু যাইবো। এই জন্য এখানে তড়িৎ প্রবাহ সাধারণত ধরা হয় এই জায়গা দিয়ে যে I1, এই যে ছোট করে লেখা আছে, এটা দিয়ে I2, এটা দিয়ে I3, তার মানে তিন জায়গা দিয়ে তড়িৎ প্রবাহ ভাগ হয়ে গেছে। এখানে গেছে I1, এখানে গেছে I2, এখানে গেছে I3। কিন্তু তোমাকে মনে রাখতে হবে I1, I2 এবং I3 এর যোগফল কিন্তু I এর সমান। তার মানে এই তিনটার আলাদা আলাদা তড়িৎ প্রবাহের যোগফল কিন্তু তোমার মূল তড়িৎ প্রবাহ I এর সমান হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ তড়িৎ প্রবাহ কিন্তু আগেই বলছি কমবে না, এখানেও কমতে পারবে না, কিন্তু তিন জায়গা দিয়ে ভাগ হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরো তোমরা হাঁটতেছো সামনাসামনি, ধরো হাঁটতেছো একজনের পর একজন, একজনের পর একজন, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের শ্রেণী সমবায়। তো হঠাৎ করে কিছুক্ষণ পরে তোমাদের সমান্তরাল হতে হবে, মাঝখানে সামনে গিয়ে দেখা গেল যে রাস্তাটা ভাঙা, এখন দুই দিক দিয়ে হয়তো বা জমি থেকে নাইমা দুই দিক দিয়ে যাওয়া যায়। তো কিছু লোক এই দিক দিয়ে নেমে গেল, কিছু লোক রাস্তার আরেক দিক দিয়ে নাইমা নিচ দিয়ে গেল, রাস্তাটা ভাঙা। তো তুমি কিন্তু দুই দিক দিয়ে ভাগ হইলে কি হবো, সেই দুই দিক দিয়ে মোট যা গেছো তা কিন্তু টোটাল মানুষের সমানই। ধরো 10 জন, একদিকে 5 জন, একদিকে 5 জন, টোটাল কিন্তু 10 ঠিকই আছে, কিন্তু রাস্তা আলাদা, তাই সব দিক দিয়ে গেছে। এটা তড়িৎ প্রবাহের অবস্থা এরকমই, এখান দিয়ে কিছু, এখান দিয়ে কিছু এবং এখান দিয়ে কিছু। হ্যাঁ, তাহলে তিনটার জন্য তড়িৎ প্রবাহ আলাদা, একটা I1, একটা I2, I3, কিন্তু ভোল্টেজ আলাদাভাবে ধরার কোনো দরকার নাই। এই কথাগুলো আমার এখানে লেখা আছে, সব দেখো, এই যে লেখা আছে এ বিন্দুর বিভব VA, বি বিন্দুর বিভব VB, আর এই যে অবশ্যই এ বিন্দুর বিভব বেশি, এই যে VA ইজ গ্রেটার দ্যান, কারণ আমি বলছি রোধের ভিতর দিয়ে যাওয়ার পরে কিন্তু তড়িৎ প্রবাহ কমে। আর বর্তনীর মূল তড়িৎ প্রবাহ এখান থেকে ভাগ হয়ে এই পর্যন্ত চলে যায়, গিয়ে তিন ভাগে ভাগ হয়ে যে R1, R2, R3 এর ভিতর দিয়ে, যেন আমরা তড়িৎ প্রবাহ একটা ধরছি R1, R2, R3, এই যে এখানে ভাষাগতভাবে কিন্তু লেখা আছে তিনটাই, দেখো R1, R2, এই যে I1, I2, I3। এবার এই তিনটার যোগফল কিন্তু মূল তড়িৎ প্রবাহ I এর সমান। আমি একটু আগে বলছিলাম, এই যে দেখো মূল তড়িৎ প্রবাহ I সমান I1 যোগ I2 যোগ I3। আচ্ছা, এবার আমি এখানে ওমের সূত্র ব্যবহার করবো আগের মতো। তো ওমের সূত্র থেকে একটু পরিবর্তন হবে, ওমের সূত্রটা ঠিক ব্যবহার করবো বলতে কি, ওমের সূত্র থেকে আমরা একটু চেঞ্জ করে নিব। কিরকম? সরাসরি ওমের সূত্রটা ব্যবহার করবো না। ওমের সূত্র হলে আমরা জানি যে ওমের সূত্রে কি ছিল, ভি সমান আই আর। তো তুমি এখান থেকে একটু বলো আমাকে আই সমান কি হবে। ওমের সূত্র যদি ভি সমান আই আর হয় তাহলে আই সমান হবে ভি ডিভাইডেড বাই আর। তাহলে এবার আমরা ওইটা ব্যবহার করব, আই সমান ভি ডিভাইডেড বাই আর। এই যে দেখো এ এবং বি বিন্দুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। এবার তো তুমি প্রথমে R1 প্রথম রোধটার কথা চিন্তা করো। R1 রোধের ভিতর দিয়ে, যে R1 রোধের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটা হলো I1, এই যে আমার I1। তাহলে I1 আই সমান ভি ডিভাইডেড বাই আর। ভি মানে কিন্তু ওই যে
R1 যে রোধ তোমরা যেটা দেখতে পাচ্ছ খেয়াল করো, এই যে R1 রোধের শুরুর বিভব পার্থক্য VA, শেষে কিন্তু VB। এই যে বিভব পার্থক্য VA মাইনাস VB, আর নিচে রোধ হইলো R1। এই যে এখান থেকে কিন্তু I সমান V ডিভাইডেড বাই R। আবারও বলি I সমান V ডিভাইডেড বাই R। V কিন্তু বিভবের পার্থক্য, বিভব শুরুতে হচ্ছে VA, শেষ হয়েছে VB, তাই বিভব পার্থক্য হচ্ছে VA মাইনাস VB ডিভাইডেড বাই R1। এবার চলে যায় দ্বিতীয় রোধে, R2 রোধের ভিতর দিয়ে। R2 রোধের ভিতরে হচ্ছে VA মাইনাস VB ডিভাইডেড বাই R2। VA মাইনাস VB ডিভাইডেড বাই R2। এই যে দেখো, এই বিন্দুর বিভব হচ্ছে VA, এই বিন্দুর বিভব হচ্ছে VB, কারণ চেঞ্জ তো নাই, প্রত্যেকেই দাবি করবে বিভব এক, প্রত্যেকেরই শুরু এটা, প্রত্যেকেরই শেষ একটা, এই জন্য VA এটা R2। আর শেষেরটা I3 সমান VA মাইনাস VB ডিভাইডেড বাই R3। এইবার আমরা এই যে I1 এবং I2 আর I3 এই তিনটা মান এই জায়গায় বসাবো। এই জায়গায় এই যে I1 কিভাবে বের করছি আবার আমি এখানে একটু রিপিট করি। এই যে V সমান IR, এখান থেকে I সমান V ডিভাইডেড বাই R। তো R তো প্রথমটার জন্য R1, দ্বিতীয়টার জন্য R2, তৃতীয়টার জন্য R3, কিন্তু V এটা কোনো চেঞ্জ নাই, প্রত্যেক জায়গায় VA মাইনাস VB। এবার আমরা I1 I2 I3 তিনটার মান এখানে বসাই দিব। এই যে I1 এর জায়গায় এই I1 এর মান I2 বসায় দেখা, এই লাইন চলে আসে। এই যে I সমান, এই যে I1 এর পরিবর্তে এটা বসাইছি, I2 এর পরিবর্তে এটা বসাইছি, I3 এর পরিবর্তে এটা বসাইছি। এখন এখানে একটা জিনিস দেখো, তুমি সব জায়গা থেকে কিন্তু ইচ্ছা করলে VA মাইনাস VB কমন নেওয়া যায়। আমরা দেখতেছি এই যে দেখো, VA মাইনাস VB তুমি কমন নিয়ে নিলা। তো VA মাইনাস VB যখন কমন নেবে, এখান থেকে থাকবে 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। এই যে তোমার একটা ইকুয়েশন হয়ে গেছে। তো তুল্য রোধের কনসেপ্ট যদি যায়, তাহলে নিচে ওই তিনটা রোধের পরিবর্তে আবার একটা রোধ ব্যবহার করবা, সেটা হলো আরপি। আরপির কারণে কিন্তু ওই আগের ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ একই থাকবে। তো সেই যদি একটা তড়িৎ প্রবাহ তুমি আরপি ধরো, তাহলে তুমি I সমান তখন কি বলবা দেখো, তখন বলবা VA মাইনাস VB ডিভাইডেড বাই আরপি। এটা কিন্তু তুমি বলবা তুল্য রোধের জন্য, কারণ ভোল্টেজ তো যা আছে তাই থাকবে। আগে যেহেতু ভোল্টেজ VA মাইনাস VB, তাই তো থাকবে। আর তড়িৎ প্রবাহ এবার তো আর ভাগ হবে না, পুরোটার জন্য তড়িৎ প্রবাহ I হবে। এই যে I, এবার শুধু তড়িৎ প্রবাহ I1 নাই, তাহলে I, তাহলে এখানে একটা I পাইছো দেখো আগের মতো, এখানে I সমান পাইছো এটা, এখানে I সমান পাইছো এটা। তাহলে এটা যেহেতু লেফট সাইডে I, এটারও লেফট সাইডে I, তাহলে রাইট সাইড সমান করে দাও। এই যে আমি রাইট সাইড সমান করে দিলাম। রাইট সাইড সমান করে দিয়ে শুধু একটা অংশ বাদ দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে উপরে আছে VA মাইনাস VB, এখানে উপরে আছে VA মাইনাস VB। এই VA মাইনাস VB টা বাদ দিয়ে দাও, প্রমাণ হয়ে যাবে। এই যে 1/RP সমান 1/R1 1/R2 1/R3। এই যে VA মাইনাস VB ওই দিক থেকে বাদ দিয়ে দিলাম, তো প্রমাণ হয়ে গেছে। তারপর আগের মতো একটু লাইন বাড়াইতে পারো, যদি তিনটা না হয়ে বেশি হয় তাহলে কি হবে, 1/RP সমান 1/R1 1/R2 1/R3। তো একটু পরিবর্তন তো অবশ্যই আছে। পরিবর্তনের ব্যাপারটা হচ্ছে এরকম যে আগে হইলো আমরা যেহেতু ভোল্টেজটা ভাগ হয়েছিল V1 V2 V3 তিন জায়গায়, এই জন্য আমরা V1 V2 V3 বের করছি। আর সমান্তরালে যেহেতু তড়িৎ প্রবাহ I1 I2 I3 হয়েছে, যেন সমীকরণ থেকে I1 I2 I3 বের করছি। মানে একটু টেকনিক্যালি তুমি যদি চিন্তা করো, তাহলে তুমি সহজে বুঝে যাবা যে শ্রেণীর ক্ষেত্রে যেহেতু ভোল্টেজ গুলো আলাদা আলাদা হয়েছে, যেন আমরা প্রথমে একটু কষ্ট করে সমীকরণের মাধ্যমে V1 V2 V3 বের করবো। আর সমান্তরালের ক্ষেত্রে যেহেতু তোমার তড়িৎ প্রবাহটা আলাদা হয়েছে, যেন একটু কষ্ট করে I1 I2 I3 বের করবো, তারপরে জাস্ট সমীকরণে মান বসাবো। তো আশা করি ক্যালকুলেশন গুলো সবাই বুঝতে পারবে।